السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم تقبل لصالح الأعمال. اللهم تقبل لصالح الأعمال. اللهم تقبل لدينك. اللهم تقبل لكل الأعمال الصالحين. آمين يا رب العالمين. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা অত্যন্ত কায়মনোবাক্যে বাক্যে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। পৃথিবীর এই কঠিন মুহূর্তের মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য এবং তার দ্বীন শেখার জন্য আমাদেরকে এই সময়কে আহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন বা শেখার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং সেই সাথে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত ঈমানের সাথে রেখেছেন এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারছি। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন পর্যন্ত আমরা কোর্সে মোট 3টি ক্লাস করেছি। তার মধ্য থেকে প্রথমটি ছিল আমাদের পরিচিতি বা ওরিয়েন্টেশন ক্লাস, যে কোর্সটি কিভাবে চলবে এ বিষয়ে। এবং তার পরবর্তীতে আমরা দুটি ক্লাস করেছি। তার মধ্য থেকে আমরা প্রথম যে ক্লাসটি ছিল সেটি ছিল হারফের পরিচয় বিষয়ক। এবং তার পরবর্তীতে আমরা কিছু অনুশীলন মাধ্যমিক কিছু আহ, আহ, একটি ক্লাস করেছি। এবং পাশাপাশি আমরা 3টি হারফ সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনেছিলাম গত ক্লাসে। এবং সেটি ছিল হামজা, আলিফ এবং হামজাতুল ওয়াসল, এই 3টি হারফের মাঝে বৈপরীত্যতা এবং তা 3টি হারফের গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়েছিলাম। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, কেননা আমরা এমন একটি অনুশীলন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের এই গত 2 ক্লাসের যে আলোচনা ছিল সেগুলোকে আমরা পরিপূর্ণ করেছি। আজকে আমরা আলোচনা করব, এখন পর্যন্ত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা ছিল আরবি ক্যাপিটাল লেটার সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং তার পরবর্তীতে আমরা কোরআন থেকে এটার একটা ছোট করে অনুশীলন করেছিলাম, ক্লাসেও করেছি এবং পাশাপাশি হোমওয়ার্ক ছিল। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা হোমওয়ার্ক গুলোকে করার চেষ্টা করেছি এবং জমা দিয়েছি। যারা হোমওয়ার্ক জমা দিয়েছিলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা হোমওয়ার্ক জমা দেয়নি তারা চাইলে হোমওয়ার্কটা করে আমরা জমা দিতে পারি। এতে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি এই ক্লাসগুলো করানো যে আগ্রহটা সেটা আরো বেশি ত্বরান্বিত হবে। অন্যথায় আমাদের মাঝে একটু অনাগ্রহ সৃষ্টিও হতে পারে। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আহ, প্রতিটি ভাষায় বর্ণের 2টা প্যাটার্ন থাকে। একটা প্যাটার্ন হচ্ছে ক্যাপিটাল লেটারের প্যাটার্ন,
আরেকটা প্যাটার্ন হচ্ছে স্মল লেটারের প্যাটার্ন। অর্থাৎ যেই প্যাটার্নটাতে আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছিলাম সেটা ছিল একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন হচ্ছে যে স্মল লেটারের। স্মল লেটার কখন প্রয়োজন হয়? যখন আমরা শব্দ লিখি, কোনো একটা শব্দ লিখি। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি আহ আরবি ভাষায় নয় বরং ইংরেজি ভাষায় যদি খেয়াল করি, তাহলে কিন্তু আমরা দেখব যে প্রথম একটি ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকে সেটা আমরা ক্যাপিটাল লেটারে লিখি, এবং তার পরবর্তী যতগুলো লেটার থাকে সেগুলোকে আমরা হচ্ছে স্মল লেটারে লিখি। ঠিক তেমনি ভাবে আরবি ভাষাতেও ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের বিষয় রয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় যদি বলি যুক্ত বর্ণ, কেমন, বা স্মল লেটার। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ বা এটা যখন একা আসে, অর্থাৎ একা বলতে শুধুমাত্র বাকে যখন আমরা লিখবো তখন তো আমরা তাকে ক্যাপিটাল লেটার লিখবো। কিন্তু যখন আমরা একটা শব্দ লিখবো সেখানে দেখা গিয়েছে যে বা হারফটি শব্দের মাঝখানে আছে, তখন এই বা হারফটি শব্দের মাঝখানে যে আছে থাকলে কেমন দেখা যাবে আর কিভাবে লিখতে হবে, পাশাপাশি এটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটাই বা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টাকে আমরা এই বিষয়টা হচ্ছে মূলত আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে স্মল লেটার। কোন হারফটি শব্দের শুরুতে আসলে কিভাবে থাকবে, শব্দের মাঝে আসলে কিভাবে থাকবে, শব্দের শেষে থাকলে কিভাবে থাকবে, যুক্ত হয়ে থাকলে কিভাবে থাকবে, যুক্ত ছাড়া ভিন্ন একাকী কেমন থাকবে, এই টোটাল বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো তাহলে আমরা আর ভূমিকাকে লম্বা করব না, ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনায় ফেরত যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্রতিটি ভাষায় বর্ণের সমষ্টির সমন্বয়ে বা সমষ্টির মাধ্যমে একটি শব্দ তৈরি হয়। তেমনি আরবি ভাষাতেও একাধিক হার্ফকে যুক্ত করার মাধ্যমে হয় শব্দ গঠন। ঠিক আছে, তো আমরা এখন এই বিষয়টা নিয়ে আজকে জানবো যে কোন হার্ফটা শব্দের শুরুতে আসলে কিভাবে থাকবে, শব্দের মাঝে থাকলে কিভাবে থাকবে, এবং শব্দের শেষে থাকলে কিভাবে থাকবে। আচ্ছা, আমরা এই অনুশীলন বা এই আলোচনাটা শুরু করেছি বা হার্ফ দিয়ে, কেমন? ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখব যে বা হার্ফটা শব্দের শুরুতে, অর্থাৎ বা হার্ফ দিয়ে শব্দটা শুরু হয়েছে। তাহলে তখন যখন আমরা দেখব তখন আমরা কিভাবে দেখব, মানে তখন কিভাবে থাকবে? বা হার্ফটা শব্দের শুরুতে ঠিক এভাবে থাকবে। এবং এখানে আমরা একটা শব্দ নিয়ে এসেছি, শব্দের এখানে আমরা দেখি যে একটা শব্দ নিয়ে এসেছি যে বা খলাম। এখন এই শব্দটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাকে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বা যখন শব্দের মাঝে আসবে, তাহলে বা যখন শব্দের মাঝে আসবে তখন বা হার্ফটা কিভাবে থাকবে? ঠিক আছে, তো এখানে আমরা একটা শব্দ নিয়ে এসেছি জিম বা লাম। ঠিক আছে, এবং বা হার্ফটি যখন শব্দের শেষে থাকবে তখন কিভাবে থাকবে? তাহলে এইভাবে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে তা। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বা তা। আচ্ছা, তা যখন শব্দের মাঝে শুরুতে থাকবে তখন তখন এভাবে থাকবে, শব্দের মাঝে যখন থাকবে তখন এভাবে থাকবে, এবং শব্দের শেষে যখন আসবে তখন এভাবে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সা। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে বা, তা এবং সা, এই তিনটা হার্ফ আহ, একই প্যাটার্নে থাকে, জাস্ট তাদেরকে চেনার উপায় থাকে হচ্ছে যে তাদের নোক্তার উপরে বা তাদের যে ফোঁটা আছে সেটার উপরে। তো আমরা সবাই জানি যে বা হার্ফটার ফোঁটা হচ্ছে তার হার্ফের নিচে, তাই না?
এই যে ফোঁটা। তো এখন এই ফোঁটাটা যখন শব্দের নিচে আছে, সরি হারফের নিচে আছে, তো এখানে আমরা এই বায়ের যে প্যাটার্নটা আছে শব্দের শুরুতে যেমন, আচ্ছা, যেখানে আমরা ছিলাম, বা হারফটা যেরকম দেখতে ঠিক একই প্যাটার্নে হচ্ছে তা, এবং একই প্যাটার্নে হচ্ছে সা। তো শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে তাদের নোক্তার উপরে। তো সায়ের নোক্তাটা হচ্ছে তিনটা, সেটা উপরে থাকে। তায়ের নোক্তা হচ্ছে দুইটা, সেটা তার উপরেই থাকে। আর বার যে নোক্তা আছে সেটা তার হারফের নিচে থাকে। তো পাশাপাশি এই তিনটা হারফ যখন শব্দের মাঝে, শুরুতে, শেষে যখন আসবে, তখন তখন শুধুমাত্র আমরা একই প্যাটার্নে থাকে, শুধুমাত্র তার নোক্তার উপরে খেয়াল করলে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জিম। হুম। এরপর আমরা দেখতে পাচ্ছি জিম। আচ্ছা, জিম হারফটি যখন শব্দের শুরুতে, অর্থাৎ শব্দটা জিম হারফ দিয়ে শুরু হয়েছে, এরকম অবস্থায় যখন আমরা পাবো বা থাকবে, তখন জিমের স্ট্রাকচারটা এমন থাকবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, এবং এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এইটাই হচ্ছে মূলত জিম। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জিম হারফটি যখন শব্দের মাঝে থাকে, তখন এভাবে থাকে কেমন। জিম হারফটি যখন শব্দের শেষে থাকবে। ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয়, আচ্ছা, গেল। তো এবার কথা হচ্ছে ঠিক জিম, হা, হ, এই তিনটা হারফের প্যাটার্ন এক। শুধুমাত্র পার্থক্য হচ্ছে তাদের মানে তার স্ট্রাকচারে পার্থক্যটা হচ্ছে নোক্তার উপরে। জিমের নোক্তা হচ্ছে হারফের মাঝখানে, হয়ের নোক্তা হচ্ছে হারফের উপরে, আর আহ, হায় তো কোনো নোক্তা নেই। তো এই যে তিনটা হারফের মধ্যে যে যেটা ডিফারেন্ট ব্যাপারটা আছে, তো তারা যখন শব্দের It's মাঝে, 6:15. তারা যখন শব্দের শুরুতে কানেক্টেড হয়ে শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে যখন থাকবে, তাদের প্যাটার্ন তিনজনের একই থাকবে। শুধুমাত্র তাদেরকে চেনার উপায় থাকবে কি, যে নোক্তার উপর বেস করে আর কি। নোক্তা যদি আমরা দেখি যে আহ, এই প্যাটার্নটার এই প্যাটার্নটার নোক্তা যদি নিচে থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে জিম। যদি এই প্যাটার্নটার নোক্তা যদি উপরে থাকে, তাহলে আমরা বুঝবো সেটা কি, হ। ঠিক আছে। আর যদি কোনো নোক্তা না থাকে, তার মানে সেটা হচ্ছে হা। কেমন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি হা শব্দের শুরুতে যখন শব্দ শুরু হবে হা হারফ দিয়ে, তখন হায়ের প্যাটার্নটা এমন থাকবে শব্দের মাঝে এবং শব্দের শেষে। ঠিক আছে। এই যে, কেমন, ঠিক তেমনি ভাবে এরকম। আচ্ছা, এবার আসবো দাল এবং জাল নিয়ে আমরা কথা বলবো এখন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাল এই হারফটা দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে, তখন এমন থাকবে। এখন দাল হারফটা শব্দের মাঝখানে আসে না। শব্দের মাঝখানে আসে না বলতে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেই 6টি হারফ আমরা পড়েছি, যে বা, ঠিক আছে, তো বায়ের এইটা তো হচ্ছে সব বায়ের শেষ অংশ, তাই না? তো এখন এই শেষ অংশের সাথে যদি আমি শেষ অংশের সাথে যদি আমি আহ শেষ অংশের সাথে যদি আমি আহ ধরেন আমরা তাকে যোগ করলাম, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা ফোঁটা দিয়ে আমরা এই যে তা লিখলাম। হুম। দুঃখিত, আজকে অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, যেখানে আমরা ছিলাম,
এবার আমরা আসব যে দাল, এই হারফটা নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে আমরা কিছু বিষয় বোঝানোর জন্য আমরা কিছু উদাহরণ নিয়ে আসব। আচ্ছা, এখানে মূলত হচ্ছে দাল হারফটা শব্দের মাঝখানে যোগ হয় না। যোগ হয় না বলতে, যদি আমরা এখানে আমরা দেখি, যদি আমরা দাল হারফটাকে এভাবে লিখি, লেখার পরে দালের সাথে যদি এবার আমি বাকে যোগ করে দিই, এভাবে যদি আমরা লিখি, তাহলে কিন্তু বোঝার উপায় থাকে না এটা কি দাল নাকি অন্য কোনো হারফ। এটা বোঝার উপায় থাকে না। আমরা বুঝতে পেরেছি। যার কারণে দাল হারফটি অন্য হারফের সাথে কানেক্ট হতে পারে না। আমরা বুঝতে পেরেছি, দাল হারফটি অন্য হারফের সাথে এই জন্য কানেক্ট হতে পারে না বলেই এই হারফটি শব্দের মাঝখানে আসে না। যেমন একটা উদাহরণস্বরূপ একটা শব্দ নিয়ে আসি। যেমন হচ্ছে, আমরা যে কোনো একটা শব্দ লিখি, ধরেন আমরা লিখলাম হচ্ছে বা, বা এর সাথে এবার আমরা ধরেন কথা কথা নিলাম হচ্ছে বা দাল্লাম, বাদালুন মানে বদল, বদল করা বা পরিবর্তন করা। এবার হচ্ছে যে বা লিখলাম, এবার এই যে দাল, এরপর যদি আমরা লিখি লাম, তো এখানে আমরা হচ্ছে দালের সাথে আমরা যদি লাম কি এইভাবে লিখি, তাহলে কিন্তু এখানে আর দালটা আর বোঝা যাচ্ছে না যেটা কি দাল নাকি অন্য হারফ। এখানে তাহলে একটা মানে সন্দেহ সৃষ্টি মানে সৃষ্টি হবে, এইটা তাহলে কিসের। যদি আমি এখানে উপরে একটা ফোঁটা দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে তো নুনের মতো। অথবা হয়ে যাবে হচ্ছে, ধরেন আমি উপরে দুইটা ফোঁটা দিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল তা। যদি আমি তিনটা ফোঁটা দিয়ে দিই উপরে, তাহলে হয়ে গেল সা। তার মানে হচ্ছে যে দাল হারফটা কি হতে পারে না, আরেকটা হারফের সাথে যোগ হতে পারে না। ঠিক আছে, শব্দের মাঝখানে আসবে, যেভাবে শব্দের মাঝখানে আসবে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তার পরবর্তী অর্থাৎ তার বাম পাশের এই যে নিচের যে অংশটা আছে, এইটা অন্য হারফের সাথে যদি এইভাবে কানেক্ট করে যদি লেখা হয়, তাহলে সেই হারফটা কি থাকে না, তাকে আর পাওয়া যাবে না। বুঝতে পেরেছি এবার। কিন্তু আমরা যদি বায়ের সাথে তা লিখি, উদাহরণস্বরূপ বায়ের সাথে তা লিখছি, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে তা। যদি আমি এটাকেও যদি বলি যে এটা তা, তাহলে এই যে তা, এটা সা, যদিও আসলে এটা এভাবে হবে না এই। বুঝতে পেরেছি এবার। ওকে, তাহলে এভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে বা দাল, তার পরবর্তীতে দাল ঠিক একই ক্যাটাগরিতে, সেম টু সেম। যদি আমি এবার যদি সেম আবার বাদালুন শব্দ দিয়ে যদি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বা দাল, দালের সাথে এই যে এবার দালের সাথে আমি দালটাকে এইভাবে আলাদা না রেখে, এইভাবে আলাদা না রেখে আমি এভাবে লিখলাম যে বা দাল লিখলাম, লিখে এবার দিয়ে দিলাম। এবার এখানে যদি আমি বলি উপরে যদি একটা ফোঁটা দিয়ে দিই, এখন এটা বোঝার কোনো উপায় আছে যেটা কি জাল নাকি অন্য কিছু, মানে জাল বোঝার কোনো উপায় নেই। তখন এটা অন্য কোনো হার্ফ বোঝাইতে মানে বুঝাইতে পারে আর কি, বোঝাতে পারে। অথবা যদি আমি এখানে দুইটা ফোঁটা দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল জাল, না সরি হয়ে গেল তা। তারপর যদি উপরে যদি আরেকটা ফোঁটা দিয়ে দিতে হয়ে গেল কি, তা। তার মানে জাল হার্ফটার কি থাকবে না, তার অস্তিত্ব থাকে না। বুঝতে পেরেছি, তার স্ট্রাকচারের কোনো সম্ভাবনা থাকে না। এই জন্যই মূলত হচ্ছে দাল জাল তারা হচ্ছে কি অন্য হার্ফের সাথে কানেক্ট হতে পারে না। হলে তখন আর সেটা কি থাকে না, হার্ফটার অস্তিত্ব থাকে না। আচ্ছা, ওকে, এবার আসবে তার পরবর্তী র। ঠিক একই ভাবে র হার্ফটা শব্দের মাঝে আসে না। মাঝে আসে না বলতে শব্দের মাঝে আসে, কিন্তু র হার্ফটা, এই যে র হার্ফের যে রটা যে আমরা লিখলাম, এবার র এর পরে যদি আমি এবার যদি যোগ করে দিয়ে যদি বা লিখি, ধরেন আমরা একটা শব্দ রব্বুন, রব্বুন মানে হচ্ছে আমাদের রব, আল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে এখন রব্বুন শব্দটা শুরু হচ্ছে কি শব্দ দিয়ে, র দিয়ে। ওকে, লিখলাম র। এবার যদি আমরা এর সাথে যদি বা কে লিখি, তাহলে আমরা কিভাবে লিখব। ধরেন আমি বললাম যে না, র দিয়ে র এর সাথে আমি বা কে লিখবো। ঠিক আছে, তো এবার র এর যে নিচের অংশটা আছে এটার সাথে আমি যোগ করে বা লিখছি।
আচ্ছা, তাহলে কি এখন আর কি র থাকলো? তো আর র থাকলো না। এখানে দেখা যাচ্ছে র হয়ে গেছে বা হয়ে গেছে, অথবা তা হয়ে গেছে, অথবা সা হয়ে গেছে। তার মানে তার মূল যেই স্ট্রাকচার, এটা কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। তাহলে এখন কথা হচ্ছে যে কি শব্দের মাঝখানে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে। কিন্তু কিভাবে আসবে? কিভাবে আসবে? র আসবে হচ্ছে শব্দের মাঝে আসবে। যেমন একটা শব্দ নিয়ে আসি, যেমন এমনি একটা শব্দ নিয়ে আসি, ধরেন এমনি একটা শব্দ বলি, যেমন হচ্ছে বা র লাম। ধরেন এমনি একটা শব্দ নিয়ে আসলাম। তো এখন এখানে আমরা বুঝতে পারতেছি এটা এটা শব্দের মাঝখানে আসবে ঠিকই, কিন্তু এই যে বায়ের মতো, যেরকম বা যেরকম কানেক্টেড হলেও তার কি থাকে, তার অস্তিত্ব থাকে। কিন্তু কানেক্ট হয়ে গেলে, অর্থাৎ কি বলে, এই যে তার যে বাম পাশের যে শেষ অংশে যেটা, এই অংশটা যোগ হলে তখন আর তার কি থাকে না, তার স্ট্রাকচারটা থাকে না, বা তার অস্তিত্বটা থাকে না। বোঝা যায় না যেটা কি নাকি অন্য কোনো হার। তো এইভাবে আসবে ঠিক আছে, কিন্তু ভাবে কানেক্ট হয়ে আসবে না। কেমন? ওকে। ঠিক তেমনি ভাবে এর ক্ষেত্রেও যে একই কথা, এর ক্ষেত্রে ঠিক একই কথা। কেমন? আচ্ছা, এবার আসবো সিন। হারফটা শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে আসে। ঠিক বা তা সা যেভাবে আসে, ঠিক সেম টু সেম। তাহলে এখন শব্দের শুরুতে যখন আসবে, অর্থাৎ শব্দটা যখন সিন দিয়ে শুধু শুরু হবে, তখন প্যাটার্নটা কেমন থাকবে? এমন থাকবে। শুধুমাত্র তার এই যে যে দাঁতগুলো আছে এগুলো দিয়ে। ঠিক আছে। ঠিক সেম শব্দটা যখন, মানে সরি, বর্ণটা যখন শব্দের মাঝখানে থাকবে, শুধুমাত্র তার এই অংশটাই তাকে কি করবে? প্রমাণিত করবে যে এটা সিন। এবং ঠিক তেমনি ভাবে এটাও। ঠিক আছে। তো এখানে আমরা উদাহরণগুলো নিয়ে এসেছি। ঠিক আছে। উদাহরণগুলো খেয়াল করলে আমরা ইনশাল্লাহ এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। ওকে। ঠিক তার পরবর্তী হারফ হচ্ছে শিন। তাহলে সিনের ক্ষেত্রে আমাদের যেই আহ, বিষয়, শিনের ক্ষেত্রে ঠিক একই বিষয়। কেমন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিন, এই যে শব্দের শুরুতে সিনের যা প্যাটার্ন, সিনেরও ঠিক একই প্যাটার্ন, জাস্ট হচ্ছে ফোঁটার মধ্যে পার্থক্য। তিনটা ফোঁটা, আর ওনার হচ্ছে কোনো ফোঁটা নেই। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাকার, মুশরিকিন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাব্বাইশ। তো আমরা সবাই তো লাব্বাইক পড়েছি, তো এখানে লাব্বাইশ লিখেছি কেন? এটার মূল কারণ হচ্ছে যে আরবের কিছু গোত্র ছিল, যারা হচ্ছে ইয়ার পরে, মানে সরি, লাব্বাইক, এই কাফকে তারা হচ্ছে শিন দিয়ে বলতো, লাব্বাইশ। তো এগুলো আমরা অ্যাডভান্স ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে। কেন বলতো, কি কারণে বলতো। ওকে। এর পরবর্তীতে হচ্ছে সদ। হারফ দিয়ে যদি আমাদের শব্দ শুরু হয়, তাহলে হারফটা কেমন হবে? যেমন একটা শব্দ সবার, মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। ঠিক আছে। তো এখানে আমরা যে সবর, যে শব্দটা আমরা বাংলাতেও বলি যে সবুর করো, সবুর করো, ঠিক তেমনি ভাবে এটাও। তো এটা মূলত আরবি শব্দ আর কি। তো হারফ দিয়ে শব্দ শুরু হয়েছে, তাহলে কেমন থাকবে হারফটা? তার এই যে তার যে মাথাটা আছে বা যে বেলুনটা আছে, এটাই শুধু আসবে। ঠিক তেমনি ভাবে যখন শব্দের মাঝখানে থাকবে, যেমন কি ফাসলা, একটা শব্দ, হ্যাঁ, এই যে আমরা শব্দের মাঝখানে পাচ্ছি। তার মানে যখন শব্দের মাঝখানে থাকবে, তখন ঠিক একইভাবে এই এমনটাই থাকবে, অর্থাৎ এই শুরুতে, মানে শুরুতে যেভাবে থাকবে ঠিক তেমনি ভাবে ওরকমই থাকবে। এবং শব্দের শেষে যখন আসবে, অর্থাৎ এই, মানে শব্দের শেষ হয়েছে দিয়ে, এবং এরপর আর কোনো ওয়ার্ড নেই, এরপর আর কোনো বর্ণ নেই। ঠিক আছে। তখন এই যে এমনটা থাকবে, ইয়াহতাসু। ঠিক আছে। অথবা যেমন আরেকটা শব্দ নিয়ে আসি, যেমন, ঠিক আছে, অথবা আরেকটা শব্দ নিয়ে আসি। বাবা। আচ্ছা, যেমন আমরা আরেকটা শব্দ নিয়ে আসি,
যেমন সদ দিয়েই আহ, ইয়েটা শেষ হয়েছে, কি বলে, শব্দটা শেষ হয়েছে। যেমন একটা উদাহরণ নিয়ে আসি, আহ খলাস, ঠিক আছে, খলাস। তো খলাস মানে হচ্ছে আপনার শেষ হওয়া। তো আমরা কম বেশ যারা আরবি শব্দ শুনি, যেমন ওই যে বলে যে খলাস খলাস, তো হচ্ছে মানে আর কি শেষ আর কি, ঠিক আছে। তো খলাস, তো এখানে দেখি যে শব্দটার শেষই হয়েছে সদ দিয়ে, এরপর আর তো কোনো শব্দ মানে এরপর আর তো কোনো ওয়ার্ড নাই এই এই শব্দটার জন্য, ঠিক আছে। তো তো তখন হচ্ছে আমরা সদকে পরিপূর্ণ স্ট্রাকচারে লিখবো, কিন্তু কানেক্ট উইথ, ঠিক আছে। অথবা ধরেন আমরা একটা শব্দ নিয়ে আসি খরাস, মানে খরাস, যে একটা শব্দ নিয়ে বানায় নিলাম আর কি, যে খ র সদ। তা আমরা জানি যে সদ, সরি, আমরা জানি যে র কি হতে পারে না, র এর এই যে শেষ অংশটা অর্থাৎ বাম পাশের অংশটা কি হতে পারে না, কানেক্ট হতে পারে না। তো সেটা কানেক্ট হয়ে গেলে তো আসলে তখন আর মানে র এর অস্তিত্ব থাকে না। তো এটার সাথে এবার যখন আমরা সদকে লিখবো, এই, বুঝতে পেরেছি, এই, তার মানে সদ কি সকল প্যাটার্নেই আসতে পারে, কানেক্টেড এবং উইদাউট কানেক্টেড, ঠিক আছে। কিন্তু কিছু হার্ফ তারা কি হতে পারে না, আহ, মানে সকল প্যাটার্নে কানেক্ট হয়ে আসতে পারে না, সেটা কোনটা, মাঝখানের প্যাটার্নে। ওকে, ওকে। দদ একইভাবে, ঠিক সেম টু সেম সদের ক্ষেত্রে যা মানে শর্ত সারায়াত, ঠিক তেমনি ভাবে দদের ক্ষেত্রেও। তাহলে এখানে আমরা সদ আর দদের মধ্যে শুধু পার্থক্য কোথায়, একই স্ট্রাকচার, জাস্ট উপরে একটা ফোঁটা, তাই না? ঠিক তেমনি ভাবে দদের ক্ষেত্রেও সেম টু সেম। তাহলে এখন কথা হচ্ছে যে সদ যেই যেই যেভাবে যেভাবে কানেক্ট হয়, যেভাবে যেভাবে ই হয়, ঠিক সেম টু সেম দদ একই ভাবে হয়। এই যে দরবা একটা শব্দ, ফাদলা, ফাদলুন, ঠিক আছে, সম্মানিত হওয়া বা সম্মান করা আর কি। তারপর কি, এই যে বাদুন, কিছু, ঠিক আছে, কিছু শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করা যাতে আমরা সহজে এটাকে ধরতে পারি। কেমন, প, প হারফটা শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে, এটা সব অবস্থায় কানেক্ট হতে পারে। এই যে মাঝখানে, যখনই আমরা দেখবো যে শব্দের It's মাঝে, 6:30. শব্দের মাঝে তার কোনো অবস্থান নেই, শব্দের মাঝে তার সাথে কোনো কানেকশন নেই, তখনই আমরা বুঝবো যে এই হার্ফটার বাম পাশের অংশটা, অর্থাৎ তার মানে সে নিজে অন্যের সাথে কানেক্ট হতে পারবে, কিন্তু সে আর কাউকে তার সাথে নিতে পারবে না, কানেক্ট হয়ে নিতে পারবে না। বরং তার সাথে আসতে হলে, তার পরবর্তীতে আসতে হলে তাকে আলাদা হয়ে আসতে হবে। তো হার্ফটা এমন না, ঠিক আছে। আচ্ছা, জ, ঠিক সেম টু সেম। তাহলে এখানে দেখতে পাচ্ছি তয়ের যেই প্যাটার্ন, তার স্ট্রাকচারাল প্যাটার্ন, ঠিক তেমনি ভাবে জয়েরও ঠিক একই স্ট্রাকচারাল প্যাটার্ন, জাস্ট শুধুমাত্র তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি একটা নুক্তা বা একটা ফোঁটার মধ্য দিয়ে, ঠিক আছে। এবং শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে যেভাবে ত আসছে, ঠিক তেমনি ভাবে জ ও ঠিক একই ভাবে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাই শব্দের শুরুতে যালামা, মানে হচ্ছে অত্যাচার করা, ইয়াজলিমুন, অত্যাচারকারীরা, ঠিক আছে। গলাযা, কেমন, ওকে। আইন, আইন এবং গইন দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি, দুইটার মধ্যে পার্থক্য শুধুমাত্র হচ্ছে একই স্ট্রাকচার, শুধুমাত্র কি নোক্তার মাধ্যমে পার্থক্য। একজনের হচ্ছে কোনো ধরনের কোনো ফোঁটা নেই, আরেকজন হচ্ছে কি একটা ফোঁটা আছে তার উপরে, কেমন, এই দুইটা দিয়ে আমরা বুঝি। এবার আইন শব্দের শুরুতে যখন আসবে, তখন এই যেভাবে আইনকে লিখবো, শুধুমাত্র আইনের যে মাথাটা আছে এটা, এই অংশটা আসবে। এবং আইন যখন শব্দের মাঝখানে থাকবে, তখন থাকবে এমন, ঠিক আছে। তো কিভাবে থাকবে, শব্দের মাঝে, এই, এই, এই। তো এটাকে আমি একটা মানে সহজ উপায়ে নাম দিয়েছি, সেটা হচ্ছে সাইকেলে বসার যে সিট থাকে, তো ওই সিটের প্যাটার্নটা ঠিক অনেকটা এরকম থাকে, এই যে, ঠিক আছে। তো এটার সাথে আমি একটু মানে এটাকে বোঝানোর জন্য বললাম। তো এটা হচ্ছে আইন, শব্দের মাঝখানে যখন আসবে তখন এভাবে। এবং সে কানেক্টেড হতে পারে, অর্থাৎ তাকে কানেক্ট করে আরেকটা কি লেখা যায়, ওয়ার্ড বা আরেকটা বর্ণ লেখা যায়, ঠিক আছে। এবং এই যে আইন যখন শব্দের শেষে আসবে, তখন এই যেমন থাকবে, ঠিক আছে। কিভাবে, এই শব্দের মাঝখানের যেই প্যাটার্ন যেটা, ঠিক
সেম টু সেম আইন শব্দের শেষে আসলে এমন হবে, যেমন কি এই যে, অর্থাৎ মাঝখানে যখন আমরা লিখেছি তখন কি এই এই প্যাটার্নটা দিয়ে লিখেছি, তাই না? সেম টু সেম। আর যখন শব্দটা শুরু হবে তখন কিভাবে, কেমন এই যেটা, ঠিক আছে? তো এগুলোর আমরা অনুশীলন রেখেছি। ইনশাআল্লাহ আমরা ক্লাসের পরে আমাদের যে অনুশীলনের যে গ্রুপ আছে ওটাতে আমরা দিয়ে দিব। তখন আপনারা বাসায় এটা আবার প্র্যাকটিস করলে তখন এই বিষয়গুলো আরো সহজে আপনারা আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। তাহলে ওয়াইনের ক্ষেত্রে ঠিক একই বিষয়। ওয়াইন অর্থাৎ আইন শব্দের মাঝখানে আসলে যেভাবে আসবে, ওয়াইন শব্দের শেষে আসলেও ঠিক একইভাবেই আসবে। জাস্ট শুধুমাত্র উপরে ফোঁটা থাকবে একজনের, আরেকজনের ফোঁটা থাকবে না, এটুকুই পার্থক্য। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে। ফা, এবার আসবে ফা। ফা যখন শব্দের শুরু, অর্থাৎ ফা দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে তখন শুধুমাত্র ফায়ের এই অংশটা থাকবে। এই যে পরবর্তী যে অংশটা আছে এটা আর থাকবে না। কেমন? ঠিক আছে। তাহলে ফা দিয়ে যখন কোনো শব্দ শুরু হচ্ছে, দুঃখিত। আচ্ছা, যেটা যেখানে আমরা আলোচনায় ছিলাম সেটা সেটা হচ্ছে ফা। তো ফা যখন, ফা দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে, কোনো শব্দের শুরুতে যখন ফা হারফটা দিয়ে শুরু হচ্ছে, তখন আমরা ঠিক এভাবে পাবো। ফা হারফটা যখন শব্দের মাঝে আসবে তখন তার এই যে গোলাংশ যেটা আছে, বা যেই আহ, যেই এইটুকু অংশ মাথাটা আর কি, যেটা এটা থাকবে। এবং আহ তেমনি ভাবে শব্দের শেষে যখন কানেক্টেড হয়ে লিখবে তখন এইভাবে থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফা পেলাম। আচ্ছা, ঠিক তেমনি ভাবে এখন ফা এবং কফের মধ্যে পার্থক্য। ফা এবং কফের মধ্যে পার্থক্য হচ্ছে ফায়ের উপরে এক ফোঁটা আর কফের উপরে দুই ফোঁটা। এবং ফা যেভাবে শব্দের শুরুতে, মাঝে, শেষে আসবে, ঠিক সেম টু সেম কফ ঠিক একই প্যাটার্নে আসবে। শুধুমাত্র তার পার্থক্য হচ্ছে দুইজনের, একজনের হচ্ছে দুই ফোঁটা আর একজনের এক ফোঁটা। তাহলে কফের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ফোঁটা। এই যে সেম, সেম টু সেম তাদেরকে, মানে কি বলে, স্ট্রাকচারটা শব্দের মাঝে, শুরুতে, শেষে। কেমন? তো এখানে আমরা কিছু শব্দ রেখেছি। ক্যাফ, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। ক্যাফ, ক্যাফ যখন শব্দের শুরুতে আসবে তখন এই এই, ঠিক আছে? শব্দের মাঝে যখন আসবে তখন আমরা এই এই দিয়ে লিখব, ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে তখন এইটাই থাকবে, যেটা তার মূল কানেক্টিং যে ইয়েটা আছে, মূল যে স্ট্রাকচারটা আছে। ঠিক আছে। তার মানে কাফ আর হচ্ছে ওই যে আমরা ওইদিকে দেখেছিলাম আইন, যার শুরু একরকম কিন্তু মাঝখানে আসলে তার এবং শেষে আরেকটা রকমের ধরন। তো কাফের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করব বাসায়। প্র্যাকটিস যখন আমরা দিয়ে দিব এই এই, ঠিক আছে? এখন যখন শব্দের মাঝখানে থাকবে, যেমন হচ্ছে, যেমন সিন কাফ লিখবো, তো এই, ঠিক আছে, এইভাবে। কেমন? এখানে আরো সহজ উপায়ও লেখা যায়। যেমন সহজ উপায় হচ্ছে শব্দের মাঝখানে যদি আমরা লিখি, ধরেন আমরা শব্দের মাঝখানে লিখবো কাফকে, যেমন হচ্ছে সিন, এই সোজা একটা উপরে দাগ দিব, দিয়ে এইভাবে একটা দিয়ে দেব কাফ। এরপর আমরা একটা শব্দ লিখে দিলাম, একটা ওয়ার্ড, একটা লেটার লিখে দিলাম র, সাকার, অথবা ধরেন আমরা
শাকার, ধন্যবাদ জ্ঞাপন করা, ঠিক আছে, শুক্রিয়া আদায় করা। ওকে। আচ্ছা, লাম। লাম শব্দের শুরুতে এভাবে থাকবে, শব্দের মাঝে এভাবে থাকবে, এবং শব্দের শেষে এভাবে থাকবে। তাহলে আমরা লাম দিয়ে যদি কোনো শব্দ শুরু করি, যেমন হচ্ছে লাইলুন, রাত, বা এই যে লাম, তারপর কি দাল, পেলাম। তাহলে হচ্ছে এই যে লামের পরে দাল, তা লাম দিয়ে শব্দটা শুরু হলে এই যেভাবে সোজা। শব্দের মাঝখানে যখন থাকবে, যেমন কি, যেমন আম, সালাক বা আলাক, ঠিক আছে, এই, ওকে, শব্দের মাঝখানে ঠিক এইভাবে আসবে, এবং শব্দের শেষে আসলে তখন তো এইভাবেই আসবে, আহ, যেভাবে সিন ইত্যাদি এগুলোর আহ, যেভাবে আসে আর কি। ওকে। মিম। মিম শব্দের শুরুতে যখন এভাবে আসবে, তখন এভাবে, যেমন কি মালিকি। তারপর কি, মিম যখন শব্দের মাঝখানে আসবে, মিম যখন শব্দের শেষে আসবে, তাহলে এখানে আমরা একটু বিষয়টাকে একটু খেয়াল করব। মিম দিয়ে যখন শব্দটা শুরু হবে, তখন তার মাথাটাই থাকবে এই যে, হুম। মিম যখন শব্দের মাঝখানে আসবে, যেমন আমালা, হুম, আইন, এই, এবার নিচেরটা এভাবে দাগ দিয়ে দিই, হয়ে গেল আমালা, ঠিক আছে। মিম যখন শব্দের শেষে আসবে, তখন ঠিক এই প্যাটার্নটাই, পুরা প্যাটার্নটাই থাকবে, ঠিক আছে। তো যেমন কি আম্মুন মানে চাচা, এভাবেও লিখতে পারি, আরো সহজ আমি এইটাই ফলো করবো, এই যে এটা, এটাই ফলো করবো, এই যে দেখেন, এই, এই, ব্যাস, হয়ে গেল। তো এই হচ্ছে মিমের প্যাটার্ন, ঠিক আছে। তো আমরা মিমকে শব্দের মাঝখানে যখন দেখবো, তখন এইভাবে দেখবো, ঠিক আছে। আচ্ছা, নুন। নুন শব্দের শুরুতে যেভাবে আসবে, শব্দের মাঝখানে যেভাবে আসবে, এবং শব্দের শেষে যেভাবে আসবে, ঠিক তেমনি ভাবে বা, তা, সা যেভাবে আসতো এভাবেই। অর্থাৎ শব্দের শুরুতে যদি আমরা বা আসে, ধরেন বা দিয়ে একটা শব্দ শুরু হচ্ছে, যেমন হচ্ছে আহ বা এর পরে ধরেন আমরা ডাল দিলাম, ঠিক আছে। তো বা দিয়ে শব্দটা শুরু হয়েছে, তাহলে এই যে বা, এখান থেকে যদি নিচ থেকে যদি আমরা ফোঁটাটা সরিয়ে দিই, দুঃখিত, যদি আমরা নিচ থেকে ফোঁটাটা সরিয়ে দিতাম, নিচ থেকে আমরা ফোঁটাটা সরিয়ে দিই, ঠিক আছে, সরিয়ে দিলাম, সরিয়ে দিলে তাহলে উপরে যদি ফোঁটা একটা দিয়ে দিই, একটা ফোঁটা, নিচের ফোঁটা উপরে দিয়ে দিলে সেটা হয়ে গেল নুন, নাদা, ঠিক আছে, বা নাদে, কেমন, যেটাই হয় আর কি। তো ঠিক সেম টু সেম, বা যখন শব্দের মাঝখানে আসে, যেমন ধরেন একটা, তাহলে এই যে সেম টু সেম, বা যখন শব্দের মাঝখানে আসে আমরা নিচে ফোঁটা দিই, তো এটার ক্ষেত্রে আমরা উপরে ফোঁটা দিই নুনের ক্ষেত্রে, বুঝতে পেরেছি। ঠিক তেমনি ভাবে বা যখন শব্দের শেষে আসে, তখন আমরা বাকে এইভাবে কানেক্ট ওয়েতে লিখি, ঠিক তেমনি ভাবে নুনকেও আমরা ঠিক একই সিস্টেমে লিখব, ঠিক আছে। জাস্ট পার্থক্য, দুজনের মাঝে পার্থক্য হচ্ছে সামান্য, ঠিক আছে। আচ্ছা, ওয়াও। আচ্ছা, ওয়াও শব্দের শুরুতে আসে, শব্দের মাঝেও আসে, শব্দের শেষে আসে, কিন্তু শব্দের মাঝে যে আসে না, এটার মানে হচ্ছে যে ঠিক ওই র এর মতো, যদি আমরা ঠিক র কে যদি আমরা কানেক্ট করলে যেমন র এর ইয়েটা হারিয়ে যায়, তার প্যাটার্ন হারিয়ে যাবে, ওয়াও ঠিক একই রকম। যেমন একটা শব্দ লিখলাম, ধরেন লিখলাম হচ্ছে মু, বা মাউ, ঠিক আছে, বা মাওয়া। এবার ওয়াও তো শব্দের শেষে আছে এখন। তো এটার পরে আমি ধরেন লাম দিতে চাই, এবার এটার সাথে যদি আমি এভাবে কানেক্ট করে যদি লাম লিখে দিই, তাহলে কিন্তু আর এটা বোঝা যাচ্ছে না এটা কি ওয়াও নাকি ফা নাকি কফ, কি হয়ে যাবে, মিশ্রিত হয়ে যায়, শব্দটার মধ্যে মানে হার্ফটাকে আর তখন পাওয়া যায় না। এই জন্যই ওয়াও
শব্দের মাঝে আসে না মানে হচ্ছে শব্দের মাঝে, মানে তার পরবর্তীতে তার মানে শেষাংশটাকে কানেক্ট করে আরেকটা হার্ফ লেখা যায় না, তারপরে আরেকটা হার্ফ আসবে কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল নিচে মানে কানেক্ট না হয়ে আসবে। ঠিক আছে। হ্যাঁ, গোলহা। তো গোলহা শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, এটা আমরা একটু লেখায় অনুশীলন করেছি আমরা এর আগে। তো শব্দের শুরুতে যখন আসবে তখন এইভাবে আসবে, যেমন হচ্ছে হুয়া মানে সে। ঠিক আছে। শব্দের মাঝে যখন আসবে, তো এটার একটা সহজ মানে ওয়ে আছে, এটা আমরা লেখায় প্র্যাকটিস করলেও হবে, তারপর আমি একটু বলে দিচ্ছি। যেমন একটা শব্দ কহওয়া, কহওয়াতুন মানে হচ্ছে কফি। তো এখন এই এই কফ লিখলাম, লিখে এই নিচে একটা দাগ দিব, দিয়ে এইভাবে উপরে উঠিয়ে একটা প্যাচ দিয়ে দিবি। ঠিক আছে। দিয়ে এই, অথবা আর একটু সহজেও লেখা যায়। এই একটা দিলাম, ফা যেভাবে লিখি আর কি, তারপর নিচে একটা এভাবে একটা ফুটা এভাবে একটা গোল ইয়ে দিয়ে দিলাম। ঠিক আছে। এভাবেও লেখা যেতে পারে। কেমন? আচ্ছা, এগুলো সবগুলো প্র্যাকটিস সেশনে থাকবে, কিভাবে আমরা প্র্যাকটিসটা করব। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা হা শব্দের শুরুতে আসলে কিভাবে আসবে, শব্দের মাঝখানে যদি আসে এবং শব্দের শেষে যদি আসে ঠিক এভাবে আসবে। কেমন? যেমন লাহু তার জন্য, কহওয়াতুন কফি। ঠিক আছে। ওকে। আচ্ছা, হ্যাঁ গেল, আমরা ঠিক প্রায় কাছাকাছি সর্বশেষ অবস্থানে আছি আর কি। ইয়া, ইয়া হারফটি শব্দের শুরুতে হলে এভাবে আসবে, শব্দের মাঝে, শব্দের শেষে। ইয়া এবং বা, অথবা হ্যাঁ বাকেই ধরি আমরা। বা যেমন শব্দের শুরুতে আসলে যে কানেক্ট হয়ে যদি আসে তখন আমরা একটা ফোঁটা দেই, যদি আরেকটা ফোঁটা দিয়ে দিই তখন সেটা হয়ে যাবে ইয়া। ঠিক আছে। ঠিক তেমনি ভাবেই ভাবেই আমরা একটা শব্দ লিখি লাইলুন, এই। তো এবার যদি আমরা নিচে, যদি আমরা একটা ফোঁটা দিই তাহলে সেটা হয়ে গেল বা, যদি দুইটা ফোঁটা দিয়ে দিই হয়ে গেল ইয়া। অর্থাৎ বাকে যেভাবে আমরা শব্দের মাঝখানেও আমরা যেভাবে লিখবো, যেভাবে আমরা পাবো, ইয়াকেও ঠিক একই প্যাটার্নই পাবো, জাস্ট পার্থক্য দুইটা ফোঁটার মধ্যে। এবং ইয়া দিয়ে যদি কোনো শব্দটা শেষ হয়, যেমন হিয়া মানে সে, যদি এইভাবে শুরু হয়, ঠিক আছে, তখন আমরা কিভাবে মানে তখন কি থাকবে, তার এই যে তার যে মূল স্ট্রাকচারটা আছে এটার মধ্যেই থাকবে। কেমন? যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি হিয়া। ঠিক আছে। আচ্ছা, এবং সর্বশেষ আরো কিছু হারফ আছে, আমাদের অল্প আর কিছু হারফ আছে, আমরা প্রায় লাস্ট ইয়াতে আছি। আলিফ, আলিফকে কেন আমি সবার শেষে নিয়ে আসলাম, এর মূল কারণটা হচ্ছে যে আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় না, এবং কোনো শব্দের মাঝখানেও আলিফ আসে না, এবং শব্দের শেষে কানেক্ট হয়ে আসলে সেটা শব্দের শেষে আসবে, সে শেষ অবস্থানে থাকে। কেন? কারণ হচ্ছে আলিফকে যদি আমি এবার কানেক্ট করে লেখি, ধরেন আমি একটা শব্দ নিলাম, ধরেন নিলাম হচ্ছে আলিফের সাথে আমি দাল, তাহলে এখন এটা কি আলিফ থাকলো? এটা তো আলিফ থাকলো না, এটা তো লাম হয়ে গেল। এই জন্যই আলিফ শব্দের শুরুতে আসে না, মানে কি কানেক্ট হয়ে আসে না। আলিফ শব্দের শুরুতে আসে, এই যে শব্দের শুরুতে একা আসতে পারে, কিন্তু যখন কোন একটা শব্দের মধ্যে যখন সে আসবে মানে না তাকে, তার এই যে নিচের অংশটা এটা কি হতে পারবে না, এইভাবে অন্য হারফের সাথে যোগ হতে পারবে না। অন্য হারফের সাথে যোগ হলে তখন সেটা আলিফ থাকে না, তখন সেটা লাম হয়ে যায়। বুঝতে পেরেছি এবার? আচ্ছা, ঠিক তেমনি ভাবে শব্দের মাঝে আসে না, তার মানে শব্দের মাঝে মাঝে ধরেন কোন একটা শব্দের মাঝখানে আলিফ আছে, এবারে আলিফকে যদি কানেক্ট করি তাহলে সেটা তো লামের মতো দেখা যাবে। একই কথা, শব্দের শেষে আসে মানে কি, মানে হচ্ছে যে শব্দের শেষাক্ষর যদি আলিফ হয় তাহলে আলিফ ইন্ডিভিজুয়াল একা থাকবে, কিন্তু তাকে ওই যে যোগ করে আরেকটা ইয়ে হবে না, আরেকটা শব্দ হবে না। যদি কখনো আলিফকে আমরা কানেক্টেড অবস্থায় পাই তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে শব্দের শেষ অবস্থায় আছে, যেমন কি এই যে মিম আলিফ, অথবা ধরেন লাম, অথবা ধরেন বা আলিফ, এই। এখন এর সাথে যদি আমি একে যদি
আরেকটা আলিফও যদি আমি লিখি, তাহলে সবাই কি বলবে? এটাও লাম, এটাও লাম, তাই না? তো তাহলে কি হলো না, শব্দের মাঝে এবং শব্দের শুরুতে এইভাবে আসবে না, আলাদা ইন্ডিভিজুয়াল আসতে পারে, কিন্তু এভাবে কানেক্ট হয়ে আসবে না। ওকে। হামজা। হামজা শব্দের শুরুতে, মাঝে এবং শব্দের শেষে যুক্ত হতে পারে না। মানে কি? মানে হচ্ছে যে এটা তো হচ্ছে হামজার স্ট্রাকচার, তাই না? এখন এই যে নিচের অংশটা, এটার সাথে যদি আমি এভাবে যদি ওয়াও লাগাই দিই বা ওয়াও লাগিয়ে দিই, তাহলে কি এটাকে আর হামজা থাকলো? এটা তো আইন হয়ে গেল। তো এটাই বলার উদ্দেশ্য যে হামজা শব্দের শুরুতে, মাঝে, শেষে কানেক্ট হতে পারে না, কিন্তু সে সকল অবস্থায় আসতে পারবে। যেমন কোনো একটা শব্দ শুরুতে হামজা দিয়ে শুরু হচ্ছে, যেমন কি এই হামজা, তারপরে লিখবে আলিফ, আলিফও যেমন কানেক্ট হতে পারে না, তারপরে হচ্ছে এই, বুঝতে পেরেছি? তার মানে হামজাকে, এই যে তার এই নিচের অংশটাকে কি করতে পারবে না, টেনে আরেকটা হারফের সাথে যোগ করতে পারবে না। তখন যোগ করলে তখন সেটা কি হয়ে যাবে? অন্য হারফ হয়ে যাবে, সেটা আইন হয়ে যাবে। কেমন? হুম? আচ্ছা। হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল ঠিক একই রকম, কিন্তু এটা শুধুমাত্র শব্দের শুরুতে আসে। এটা আমরা আরেকটু সামনের দার্সে পড়বো। আচ্ছা। তো শব্দের শুরুতে আসে হামজাতুল ওয়াসলটা। হামজাতুল ওয়াসল শব্দের ওই যেরকম মাঝখানে আলিফের মতোই, শব্দের মাঝখানে, শব্দের শেষে আসে না। ঠিক আছে? এবং ঠিক এরকমটাই থাকবে, শব্দের শুরুতেই এই প্যাটার্নই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে আমরা আবার কোরআন থেকেও দেখবো, অনুশীলনেও রাখবো। গোলতা। গোলতা দিয়ে শব্দ শুরু হয় না, গোলতা শব্দের মাঝখানেও আসে না। কারণ গোলতা দিয়ে যদি শব্দ শুরু হয়, যেমন উদাহরণস্বরূপ আমি এখন গোলতা দিয়ে, দুঃখিত, আহ, আমি যদি গোলতা দিয়ে কোনো শব্দ, গোলতা তো এরকম, তাই না? এখন তাকে দিয়ে আমি একটা যদি শব্দ যদি লিখতে চাই, আহ, তো ধরেন আমি এখান থেকে একটা লিখলাম, হচ্ছে না তো, হয় না। তো গোলতা কখনো শব্দের শুরুতে, শব্দ শুরু মানে হয় এমন প্যাটার্নে আসবে না, এবং শব্দের মাঝখানেও আসবে না, শব্দের শেষে আসবে। এই যে এরকম শেষাংশে এভাবে যোগ হয়ে আসবে। ঠিক আছে? তো গোলহা যেমন শব্দের শেষে যেরকমটা থাকে, এই একই প্যাটার্ন, জাস্ট হচ্ছে উপরে দুটো ফোঁটা চলে আসে। ঠিক আছে? কিন্তু গোলহার মতো বাকি সবগুলো প্যাটার্নে আসতে পারে না। গোলহা তো সব প্যাটার্নে আসে। অর্থাৎ কি, শব্দের শুরুতে কানেক্ট হয়ে, শব্দের মাঝে কানেক্ট হয়ে, শব্দের শেষেও কানেক্ট হয়ে থাকে, আবার উইদাউট কানেকশনেও থাকে। ঠিক আছে? আচ্ছা। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা ছিল হচ্ছে আরবি প্রত্যেকটা হারফ তার মানে কানেক্ট হয়ে আসার ক্ষেত্রে, অর্থাৎ তার মানে সে একটা শব্দের মধ্যে আসলে, যদি শব্দের মাঝখানে হোক, অথবা শব্দের শুরুতে হোক, অথবা শব্দের মানে মাঝে হোক, অথবা শব্দের শেষে হোক, যে কোনো প্যাটার্নে এই হার্ফগুলো কিভাবে আসবে, তার মানে কি বলে, তার মানে কি বলে, দেখতে তাকে কেমন দেখা যাবে, তার প্রত্যেকটা হার্ফকে আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে আমরা এটাকে পড়েছি। তো এখন দেখা গিয়েছে যে আমি এইটাকে আরেকটা মানে সেকশনে নিয়েছি, বা আরেকটু এটাকে আরেকটু ব্রড করার চেষ্টা করেছি, বা একটু বোঝানোর সুবিধার্থে এটাকে আরেকটা সিস্টেমে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে যে এখন সবগুলো অনেক সময় মনে থাকে না, যে কোন কোন হার্ফগুলো কানেক্ট হয় আবার হয় না, যেটা মনে থাকবে না। তো এই জন্য আমি এটাকে আরেকটা সেকশনে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই হার্ফগুলো শব্দের মাঝখানে যোগ হয় না। ঠিক আছে? শব্দের মাঝখানে যোগ হয় না, এরা শব্দের শুরুতে অথবা শব্দের শেষে আসবে। হ্যাঁ। কিন্তু তার সে শব্দের মাঝখানেও আসবে, কিন্তু তাকে কানেক্ট করে আরেকজন লিখতে পারবে না, মানে আরেকটা অক্ষর আসতে পারবে না। তো এটাকে যখন আমরা একটা আলাদা সেগমেন্টে নিয়ে আসব, তখন আমাদের মনে থাকবে যে কি, সাতটা, আটটা, নয়টা, মানে অর্থাৎ এই যে অতিরিক্ত দুইজন, হামজাতুল বসর এবং গুলতা, উনারাও এই দলের অন্তর্ভুক্ত, এবং বাকি আছে এই সাতজন, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, এরা কি হতে পারে না? কানেক্ট হতে পারে না। ঠিক আছে? তো কানেক্ট হতে পারে না, তার মানে হচ্ছে এটাকে যখন আমরা আলাদা করে আমরা বলবো, তখন আমাদের এটা মনেও থাকবে যে হ্যাঁ, এই হার্ফগুলো সবসময় এইভাবে আসে, এই হার্ফগুলো সবসময় এভাবে আসে। বা এই সাতটা বা এই নয়টা হার্ফ বাদে বাকি যারা আছে তারা সবাই সব অবস্থায় কানেক্ট হয়ে আসতে আসতে পারে, কিন্তু এরা হচ্ছে একটু ডিফারেন্ট, এই এই কারণে আসতে পারে না, এটা একটু আলাদা।
তো এটাকে আমরা একটু এই জন্য আলাদা একটা কি বলে আলাদা আরেকটু মানে আরেকটু এটাকে মানে গুছিয়ে এটাকে আমরা রাখার চেষ্টা করেছি। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না, এই বিষয়টা মোটামুটি আমাদের সবার পরিষ্কার। তারপর মনে হয় এটা আলোচনা করে ফেললেই ভালো। তো আচ্ছা, আলিফ, এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি হার্ফ। কি কি? 7টি না, 9টি হার্ফ। তো এই দুটা তো আমাদের হচ্ছে অতিরিক্ত, আরবি ভাষার অতিরিক্ত দুই বর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ, দাল, জাল, র, জাই, ওয়াও, হামজা, এবং কি হামজাতুল ওয়াসল এবং গুলতা। ঠিক আছে। তো এবার আসবো এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখব। প্রথমে আমরা দেখবো হচ্ছে আলিফ। আলিফ কেন শব্দের শুরুতে ও মাঝে যুক্ত হবে না? ঠিক সেম ওখানে আমি যে কথাগুলো বলেছি যে শব্দের শুরুতে ও মাঝে যুক্ত হয় না, এই কারণেই। তার কারণ হচ্ছে তাকে যদি যুক্ত করে যদি আমরা লিখি তখন সেটা লাম অক্ষরের মতো দেখা যাবে। তাকে যদি আমরা শব্দের মাঝখানে এনেও যদি আমি যতই বলি যে এটা আলিফ, কিন্তু তাকে তো কানেক্ট করে আমি আরেকটা হরফ লিখে ফেলেছি, তখন সেটাকে লাম আর আলিফ মানে মিলানো কঠিন। তখন আসলে এই কারণেই মূলত সে কি হতে পারে না, কানেক্ট হতে পারে না। বুঝতে পেরেছি, এটার মূল কারণ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা একসাথে যাদের ইয়াগুলো, দাল, জাল, র, জাই, ফা। দালকে যদি আমরা দালের এই পরবর্তী অংশের সাথে যদি আমরা যদি ওয়াওকে লিখি, তাহলে এইটাকে দেখে মনে হবে যে এটা ফা। দুঃখিত, এটাকে দেখে মনে হবে যে তখন এটা আম, নুন বা তা, অথবা সা নাকি বা নাকি ইয়া, কোনটা হবে, মানে এটা নিয়ে কনফিউশন চলে আসবে। তার মানে দাল হারফটা নিজের অস্তিত্বটাই তখন আর থাকবে না। সেম টু সেম দালের ক্ষেত্রেও, রয়ের ক্ষেত্রেও সেম টু সেম, যদি আমরা রয়ের এই অংশটার সাথে যদি ওয়াও যোগ করে দিই, সেম একইভাবে মানে বা তা, এদের এদের মানে স্ট্রাকচারে চলে আসলো। তখন শুধুমাত্র বাকি থাকবে উপরে একটা ফোঁটা দিয়ে দিলে তখন এটা নুন হয়ে যাবে। যদি 2 ফোঁটা দিই তখন সেটা তা হয়ে যাবে। যদি 3 ফোঁটা দিয়ে দিই তাহলে হয়ে যাবে সা হয়ে যাবে। ঠিক আছে। অথবা যদি এই ফোঁটার একটাও না দিয়ে যদি নিচে যদি ফোঁটা দিয়ে দিই 2টা, তাহলে হয়ে যাবে কি ইয়া। অথবা 1 ফোঁটা দিয়ে দিই, সেটা হয়ে যাবে বা। তো এইভাবে করে তার একটা কনফিউশন সৃষ্টি হবে। ঠিক আছে, এই হার্ফটা কি থাকবে না, তার নিজ অবস্থানে থাকবে না। ঠিক আছে, গেল। ঠিক তেমনি ভাবে ওয়াও, একই 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 কারণ। ঠিক আছে, একই কারণ। তারপর হচ্ছে এই ওয়াও যদি কানেক্ট হয়, ওয়াওকে যদি আমরা যোগ করি, হ্যাঁ, ওয়াও এর এই নিচে অংশে যোগ করে দিই, দিয়ে যদি আরেকটা ওয়াও যদি লিখি, তাহলে এখন একটা কনফিউশন চলে আসবে যে তাহলে এটা কি, এটা কি ফা নাকি কফ। মিলে যাবে। হ্যাঁ, একটা হাফটা কি থাকবে না, পরিপূর্ণতা থাকবে না। ঠিক আছে। তো এটাই আমি এখানে বলছি, মানে বলছিলাম যে যুক্ত না হওয়ার কারণ, শব্দের মাঝে যুক্ত হলে অক্ষরগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। এই অক্ষরটি শব্দের মাঝে যুক্ত হলে ওই সকল হারফের সাথে মিলে যায় যারা শব্দের মাঝে যুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে ফা, গোলহা, সদ ইত্যাদি। হামজা। হামজার ব্যাপারে আমাদের যে কথা সেটা হচ্ছে যে হামজা শব্দের শুরুতেও যোগ হয় না, শেষেও যোগ হয় না, মাঝেও যোগ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে হামজাকে যদি আমরা এভাবে টেনে লিখি, যেভাবে হামজাকে লিখে এবার যদি এর নিচের অংশের সাথে যদি আমরা ধরেন নুন লিখলাম, তাহলে তো সেটা আর হামজা থাকলো না, এটা আইন হয়ে গেল। তার মানে তার মানে কথা হচ্ছে কি, হামজা শব্দের মাঝে এবং শুরুতে আসে, কিন্তু সে কারোর সাথে যোগ হয় না। কেমন? এই যে শব্দের শুরুতে আসছে, এই যে মাঝখানেও আসছে, এই যে শব্দের মাঝেও আসছে, শব্দের শেষেও আসছে, কিন্তু কি হয় না, তাকে টেনে লিখলে তার বাম পাশের অংশটা, তার নিচের অংশটা, শেষ অংশটা টেনে লিখলে তখন এটা আইনের মতো আইন হয়ে যাবে, তখন সার মানে হামজা থাকবে না। কেমন? ওকে। তো এই ছিল। আচ্ছা, ওকে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। আর আরেকটা দিক হচ্ছে যে গোলতা এবং হামজাতুল ওয়াসল কেন কানেক্ট হয় না, তো এটা তো আমরা ওখানেই দেখেছি। তো এটাকে আর পুনরাবৃত্তি করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। হামজাতুল ওয়াসল এবং আলিফের আহ, মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে হামজাতুল ওয়াসলটা সবসময় শব্দের শুরুতেই আসে। এটা কখনোই মানে শব্দ শেষ হয় হামজাতুল ওয়াসল দিয়ে এমন কোনো শব্দ হয় না। শব্দের শুরুতেই একাকী সে আসে। গোলতা শব্দের শেষে আসবে এবং শব্দের শুরুতে মাঝে আসবে না, এবং তাকে দিয়ে কোনো শব্দ শুরু হবে না, তাকে শব্দের মাঝখানে রেখেও কোনো শব্দ হবে না। পাশাপাশি হচ্ছে সে শব্দের শেষে আসবে, কখনো কানেক্ট হয়ে আসবে, কখনো কানেক্ট ছাড়া ইন্ডিভিজুয়াল আসবে। কেমন? যেমন হচ্ছে ধরেন রয়ের পর যদি আমি গোলতা দিই, তাহলে তো অটোমেটিক্যালি গোলতা এইভাবেই আসবে। আর যদি আমি
আম, উম, যেমন যদি আমি ফায়ের পর যদি গোলতা দিই, তাহলে কিভাবে আসবে? এইভাবে আসবে। ফা, এই যে গোলতা। ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, যে কোন হার্ফগুলো কিভাবে কানেক্ট হয় এবং কোন হার্ফগুলো কিভাবে কানেক্ট হয় না। এবং যুক্ত বর্ণ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এই জন্যই, তার কারণ হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে কোরআন পড়া। তো কোরআনে তো আর মানে সবসময় সব ধরনের সুবিধা আমরা পাবো না। তো কোরআন তো মূলত হচ্ছে পরিপূর্ণ শব্দ দিয়ে, আহ লক্ষ লক্ষ শব্দের সমন্বয়ে, ঠিক আছে, কি বলে, এই আয়াতগুলোকে লেখা হয়েছে বা লেখা আছে। এবং কয়েকটা শব্দ হোক বা এক শব্দ হোক বা দুইটা শব্দের সমন্বয়ে একটা আয়াত হোক, কিন্তু শব্দগুলোর মাঝেই তো বর্ণগুলো থাকে তার নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে, ঠিক আছে, বা নির্দিষ্ট তার আকৃতি নিয়ে। তো যুক্ত বর্ণটা এই জন্যই আমাদের জানা জরুরি বা শেখা জরুরি, যাতে আমরা কোরআনটা পড়তে আমাদের জন্য সহজ হয়। ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই দার্স থেকে সুন্দরভাবে শেখার এবং জানার তৌফিক দান করুক, আমিন। এবং পাশাপাশি আমরা যে অনুশীলনগুলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করে গ্রুপে দিয়ে দিই, তো তার জন্য আমাদের একটা বড় লম্বা টাইম থাকে। যারা পারি আলহামদুলিল্লাহ, যারা না পারি তারা আমরা চেষ্টা করি এবং দ্রুত এই বিষয়গুলোর সাথে দ্রুত আমরা কি আম, আহ, দ্রুত আমরা এটার সাথে আম, যুক্ত হয়ে যাই, বা এটাকে আমরা দ্রুত শেষ করে আমাদের পরবর্তী যেই ক্লাসগুলো আছে বা পরবর্তী যেই কাজগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব বা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়বস্তু। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআনুল কারীমের সাথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। শুধু বাঁচার নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুনাহ থেকে পরিপূর্ণ মুক্তির সাথে যাতে থাকার তৌফিক দান করে, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তিলাওয়াত নয়, বরং কোরআনের জিকির, আল্লাহর জিকির সবসময় যাতে আমরা করতে পারি, আমাদের প্রত্যেকটা সময় যেন এভাবেই কাটে, এই আশা এবং আকাঙ্ক্ষা এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে সবার কাছে আমি এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিক, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।